আমার মাথায় ঢুকলো ক্লাসে ফার্স্ট হওয়া যায় কি করে। আব্বা আমাকে সবসময় বলতেন তোমাকে মাদ্রাসায় পড়তে হবে। আমরা সেখানে প্রায় 1000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি, এর মধ্যে তারা প্রথম 7 জনকে সিলেক্ট করে। প্রথমে আমি থার্ড হয়েছিলাম সেখানে। পড়াশোনা করা ছাড়া তো তখন আর দ্বিতীয় কোনো পথ ছিল না। তখন নকল বলে কোনো জিনিস ছিল না, মানে আব্বার কাছে যেটা শুনেছি। তো ফলে পড়াশোনাটাই তাদের একমাত্র হাতিয়ার, যে আরেকজনের থেকে ভালো রেজাল্ট করার জন্য। আর এই পড়াশোনার জন্য তারা অনেক পড়াশোনা করতো, ভোর রাতে উঠে পড়াশোনা করতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। ওয়েলকাম টু Awakening Talks with Thought Leaders. আমরা অনেক দিন পর আবার আরেকটি পডকাস্ট নিয়ে এসেছি এবং this time we have my sheikh, our sheikh, Sheikh Dr. Manzoor Ilahi Hafizahullah, and I personally am নিজেই অনেক excited because it's a great opportunity for me, and I believe inshallah bi'idhnillah that Allah accepts this and আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন যে এই পডকাস্টটা থেকে, এই ছোট কিছু ডিসকাশন থেকে আমরা যেন বেনিফিটেড হতে পারি। সো আর বেশি কিছু বলার চেয়ে শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহ ফিক। শেখ, আজকের এই সেশনটা আই রিয়েলি ওয়ান্ট টু কিপ ইট রিয়েলি ক্যাজুয়াল অ্যান্ড আমাদের সবসময় যেটা হয়ে গেছে যে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা হয়ে গেছে যে শেখ এটা কিভাবে করব, এটা কি হালাল নাকি হারাম, উইচ ইজ অফকোর্স নিডেড বিকজ আপনারা আমাদেরকে গাইড করবেন, আপনাদের থেকে আমরা এনলাইটেন হব। বাট আই ফিল আপনাদের সাথে আমাদের পার্সোনাল কানেকশনটা অথবা আপনাদেরকে আমাদের আপনাদের ব্যাপারে জানা আরো, সো দ্যাট উই ফিল মোর কানেক্টেড টু ইউ অ্যান্ড দি আদার স্কলার্স, এটা অনেক বেশি দরকার। সো সেদিক থেকে চিন্তা করে আজকের আমাদের এই সিটিংটা প্ল্যান করা। শেখ, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ। মেবি আমরা সবকিছু অবশ্যই কভার করতে পারবো না, মেবি উই উইল নিড মোর সেশনস যেখানে আমরা আপনার প্রত্যেকটা লাইফের স্টেপস গুলোকে আমরা আরো জানতে পারবো, বাট উইল ট্রাই টু কভার ফিউ থিংস অ্যান্ড বেনিফিট ফ্রম দেম। শেখ, সো প্রথমেই যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, জাস্ট টু স্টার্ট আওয়ার জার্নি উইথ ইউ ইন দিস ডিসকাশন, শেখ, a bit about your background, like আপনি কোথায় আপনার জন্মগ্রহণ, পড়াশোনাটা কিভাবে শুরু? এন্ড জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ধন্যবাদ সাবেক, একটা অজানা বিষয় নিয়ে কথা অবতারণা করার জন্যে। আমি ইনফ্যাক্ট পিস টিভি বাংলায় আমাদের পড়াশোনার লাইফ, আর্লি লাইফ, এডুকেশনাল লাইফ নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমার সাথে আর অন্যরাও ছিলেন, আমাদের যারা বন্ধুরা ছিলেন তাদের অনেকের সাথেই আমরা এটা নিয়ে কথা বলেছি। তো আজকে যেহেতু তুমি আমাকে বলেছ যে আমার কিছু কথা, যে আমি কিভাবে পড়াশোনাটা শুরু করলাম, কোথা থেকে শুরু করলাম, এরকম কিছু বলার জন্যে। আমার যতটুকু মনে পড়ে, গ্রামে ছিলাম 7 বছর বয়স পর্যন্ত। 7 বছর, হ্যাঁ, গ্রামে আমার যতটুকু মনে পড়ে যে আমার মা আমাকে বলেছেন যে তিনি স্কুলে ভর্তি করাবেন, এবং স্কুলে আমি ক্লাস 1-2-তে পড়ি নাই, বাড়িতে পড়াশোনা করেছে। একসাথে আমাকে ক্লাস 3-তে মনে হয় ভর্তি করিয়েছিলেন, এতটুকু মনে আছে। আমার এখনো মনে আছে, আমাদের গ্রাম মির্জানগর, নাটেশ্বর ইউনিয়ন, সোনাইমুড়িতে। তো সেখানে খেলার কথা আমার মনে আছে। স্কুলের ক্লাসের কিছু কিছু দৃশ্য অস্পষ্ট মনে আছে, ক্লাস 3। এরপরে আমরা সে বছর ঢাকা চলে আসি। ঢাকা, আজিমপুর, পলাশী এই এরিয়াতে আমরা থাকতাম, এবং সেখানে একটা প্রাইমারি স্কুলে আমি ভর্তি হই। 4-5 এ দুটো ক্লাস পড়ি। আমার বাবা ছিলেন হাফেজ এবং তিনি কামিল পাশ, মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি তার ছিল। ইমাম এবং খেতাবতের দায়িত্ব তিনি পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টারে আমরা থেকেছি। আব্বা আমাকে সবসময় বলতেন তোমাকে মাদ্রাসায় পড়তে হবে। তো উনি এতভাবে বলতেন এবং তার মাদ্রাসা লাইফের কথাগুলো এত সুন্দর করে আমাকে বলতেন, গল্প শোনাতেন। তখন আমিও স্বপ্ন দেখতাম আমিও পড়বো। তা আব্বা আপনি কোথায় পড়তেন? উনি আমার নানার বাড়িতে।
অর্থাৎ যেটা টুমচর লক্ষ্মীপুর, তখন টুমচর মাদ্রাসা ছিল খুবই বিখ্যাত একটা মাদ্রাসা, যদিও সেটা আলিয়ার পরীক্ষাগুলো দিত, বাট সেখানে পড়াশোনাটা হতো প্রাইভেট মাদ্রাসাগুলোর মতো, মাদ্রাস আহলিয়া বা কওমিয়া যেগুলো বলা হয় সেগুলোর আদলে। তো আমাকে উনি গল্প শোনাতেন যে নাহু ওনারা মুখস্থ করতেন, সরফের বইগুলো মুখস্থ করতেন, আরবি শব্দ মুখস্থ করতেন, এবং সেখানে তাকরার হতো। তাকরার মানে হচ্ছে একটা স্পেশাল সেশন যেটা ছাত্ররা নিজেদের মধ্যে তারা নিত। ভালো ছাত্ররা যারা, তারা 8-10 জন আরো অন্য ছাত্রদেরকে নিয়ে আজকের যে পড়াটা পড়ানো হয়েছে সেটাকে রিপিট করতো, প্লাস আগামীকালের পড়াটাও একটু আগায় রাখতো। এটাকে বলা হয় তাকরার। ক্লাসের আগে এবং পরে আমরা ক্লাস করতাম 10টা থেকে 4টা পর্যন্ত। তো এর আগেও কখনো 1 ঘন্টা তাকরার হতো, এর পরেও 1 ঘন্টা তাকরার হতো। তো এই তাকরারটা মানে আমি আমার মাদ্রাসা যাওয়ার আগের কথা বলছি, আমাকে উনি বলতেন যে টুমচরে ওনারা কীভাবে পড়াশোনা করতেন। পড়াশোনা করার জন্য অনেক ছাত্ররা চারিদিকে কাটা বিছিয়ে রাখতো, তাদের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা ছিল কে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হবে। অতএব পড়াশোনা করা ছাড়া তো তখন আর দ্বিতীয় কোনো পথ ছিল না। তখন নকল বলে কোনো জিনিস ছিল না, মানে আব্বার কাছে যেটা শুনেছি। তো ফলে পড়াশোনাটাই তাদের একমাত্র হাতিয়ার, যে আরেকজনের থেকে ভালো রেজাল্ট করার জন্য। আর এই পড়াশোনার জন্য তারা অনেক পড়াশোনা করতো, ভোর রাতে উঠে পড়াশোনা করতো। আর রাত্রে গ্রামে আমি যেটা দেখেছি যে 8টার পরে সবার ঘুম চলে আসে, ফলে 9টা 10টা পর্যন্ত যাতে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে এই জন্য কোনো কোনো ছাত্র কাঁটা বিছিয়ে রাখতো এভাবে। প্লাস টিচারদের একটা মনিটরিং ছিল গ্রামে, যেটা আজকে শহরেও দেখা যায় না। সেটা হচ্ছে অনেক টিচার তারা স্টুডেন্টদের শুধু হোস্টেল না, হোস্টেলের বাইরে যারা জায়গিরে থাকতো, জায়গির আমার মনে হয় সবাই হয়তো এই শব্দের সাথে পরিচিত কিনা, এটা হলো বিভিন্ন বাড়িতে থেকে ওই বাড়ির ছোট বাচ্চাদেরকে পড়ানোর বিনিময়ে তিনি ওই বাড়িতে থাকার মানে লজিংটা থাকতে পারতেন এবং খাওয়া দাওয়াটা ফ্রি ছিল। তো মাদ্রাসা থেকে কারো হয়তো 1/2 কিলোমিটার দূরত্বে, কারো 60 কিলোমিটার, কারো 2 কিলোমিটার, কারো 3 কিলোমিটার এই দূরত্ব থেকে তারা এভাবে পড়াশোনাটা করতেন। আর আমাদের ওস্তাদদের মধ্যে অনেকে এরকম বাড়ি বাড়ি ঘুরে স্টুডেন্টরা পড়ছে কিনা সে খবরটা নিতেন। মানে কি অসাধারণ একটা সম্পর্ক ছিল, স্টুডেন্টের সম্পর্ক প্লাস পরিশ্রম। এই পরিশ্রমটা কি আজকে কেউ করবেন, তাই না? তো বাবার কাছে এই সমস্ত গল্প শুনে আমারও খুব আগ্রহ হলো, তাহলে তো আমিও টুমচরে পড়বো। আচ্ছা, তো উনি আমার মধ্যে আগ্রহ তৈরি করলেন যে স্কুল না, মাদ্রাসায় পড়তে হবে, কেন পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। আমাকে প্রথম ভর্তি করলেন তিনি ঢাকালিয়া মাদ্রাসায়। আচ্ছা, এটা 1978 সালে দাখিল প্রথম বর্ষ। দাখিল প্রথম বর্ষ ছিল তখন ক্লাস 3। আমি কিন্তু এর আগে ক্লাস 5 শেষ করেছি। আমাকে 2 ক্লাস পিছনে দিয়ে ক্লাস 3-তে ভর্তি করালেন, এবং তারপরে আরও 1 বছর 79 সালে আমি ক্লাস 4 দাখিল দ্বিতীয় বর্ষ ঢাকালিয়াতে সেখানে ভর্তি হলাম। তো আমি এত ছোট ছিলাম যে আব্বা আমাকে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। ইউনিভার্সিটি কোয়ার্টার ছিল সলিমুল্লাহ হলের সাথেই, আর হেঁটে যেতে খুব বেশি সময় লাগতো না, 10 মিনিট। কিন্তু আব্বা অধিকাংশ সময় আমাকে রিক্সা নিয়ে যেতেন। রিক্সা ভাড়া ছিল 1 টাকা। এখন শুনে অনেকে অবাক হবে না, 1 টাকা রিক্সা ভাড়া। এটা বহুদিন, আমার মনে হয় এই 2 বছর 78 এবং 79 সালের এই সারাটা সময় ধরে 1 টাকা ছিল। আসার ভাড়া 1 টাকা, যাওয়ার ভাড়া 1 টাকা। তো এরপরে এই 2 বছরে আমি আব্বার কাছেই পড়াশোনা করলাম। মাদ্রাসায় পড়াশোনা যাই হতো, ওনার কাছে উর্দু শিখলাম, আরবি গ্রামার শিখলাম, প্রাথমিকভাবে হাতে খড়ি যেটাকে বলে, মিজানুস সারফ বা অন্য অন্য পড়াশোনা শিখলাম। এরপরে উনি আমাকে তখন টুমচরের গল্পগুলো শোনাতো, ভালো ভালো ছাত্ররা কিভাবে পড়াশোনা করতো, কিভাবে কষ্ট করে পড়াশোনা করতো। আমার মধ্যে একটা আগ্রহ তিনি তৈরি করতে সমর্থ হলেন যে আমাকেও ভালো করতে হবে এবং পড়ার জন্য আমাকেও কষ্ট করতে হবে। আব্বা আম্মা পুরো পরিবার থাকে ঢাকায়, কিন্তু আমাকে যেতে হবে টুমচরে। আমি মানে এতটাই মানে আগ্রহ পোষণ করলাম, আমি বললাম যে আব্বা আমাকে কবে নিয়ে যাবেন, আমি টুমচরে পড়বো। মানে এই জায়গাটাতে আপনার
বাবার মানে কন্ট্রিবিউশনটা কত বেশি, এই আগ্রহটা ডেভেলপ করার মধ্যে, যে যেটা মেবি এখন আমাদের সোসাইটিতে তো ইটস রেয়ার, উই ডোন্ট অনেক অনেক বাবারা তো ছোট বাচ্চাকে সময় দিতে সময় পারে দিতে পারে। মানে আমি আপনার কথাটা শুনে আই এম গেটিং ইমোশনাল, যে মানে মানে মেবি এই আগ্রহটা আমার মধ্যে আমার সুইউখরা করেছেন, আমার ওস্তাদরা আমার মধ্যে আগ্রহটা বিল্ড করেছেন। বাট আমি মানে এটা ফিল করি কেমন আছে একজন বাবা তার সন্তানের মধ্যে এরকম। তিনি আমার প্রথম মাদ্রাসা শিক্ষার শিক্ষক বলতে পারেন। তার কাছে উর্দু শিখেছি, আরবি শিখেছি, কোরআন শিখেছি, সবকিছু। এই জন্য আসলে বাবার জন্য মন ভরে দোয়া আসে। আমি সবসময় দোয়া করি, এখনো দোয়া করি। যখন যেখানে যাই, মক্কা মদিনায়, বাবার জন্য দোয়া করতে আমার কোনো ভুল হয় না। বাবা এবং মা দুজনেই খুব ভালো কন্ট্রিবিউটর ছিলেন। আমার মা প্রাইমারি স্কুলের বেশি পড়াশোনা করেননি ওই যুগে, তো অনেক বয়স, তো উনি মারা গিয়েছেন 2010-এ, দুজনেই 1 মাসের ব্যবধানে। আল্লাহ তাদের রহম করুন, জান্নাত নসিব করুন। তো টুমচরে গেলাম আমি 1980 সালে। আচ্ছা, সেখানে গিয়ে দাখিল 3য় বর্ষে আব্বা ভর্তি করায় দিলেন। সেটা টুমচরের তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন আমার আম্মার খালুজান, মানে নানুর বোনের হাজবেন্ড। এর আগে ছিলেন আমার নানা, তার আগে ছিল নানার শ্বশুর, মানে আম্মার নানা। আচ্ছা, তো এটা যদিও আমাদের আত্মীয় স্বজনের গড়া একটা মাদ্রাসা, বাট সারা বাংলাদেশে খুবই নাম করা ছিল। মানে যে গল্পগুলো শুনে আমি উদ্বুদ্ধ হলাম এখানে ভর্তি হওয়ার জন্য, সেটা হচ্ছে একটানা 5 জন স্ট্যান্ড করে, 10 জন স্ট্যান্ড করে। এবং একবারের গল্প অন্যদের কাছে আমি শুনেছিলাম, সারা বাংলাদেশে 20 জনের মধ্যে 19 জনই টুমচর মাদ্রাসা থেকে স্ট্যান্ড করেছে। তখন তো স্ট্যান্ড করার বিষয়টা আমার মনে হয় জানেন যে দাখিল এসএসসি এইচএসসি তে প্রথম 20 জনকে স্ট্যান্ড করা বলা হতো। তো মানে এত ভালো রেজাল্টের একটা মাদ্রাসায় পড়ার জন্য আমারও খুব আগ্রহ ছিল যে ওই মাদ্রাসায় পড়লেই ভালো ছাত্র হওয়া যাবে, ওই মাদ্রাসায় পড়লেই জ্ঞান আসবে। তো এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপারও আছে। আমি প্রথম যখন গেলাম, এটা শীতকাল, তখন জানুয়ারি মাস, নানার বাড়িতে বেড়াতে গেলাম। সেখান থেকে আব্বা নিয়ে গেল আমাকে টুমচর মাদ্রাসা। ওখানে হঠাৎ দেখলাম অনেক ছাত্র, মনে হয় টিফিন টাইম এরকম হবে। আমার তখন পাজামা পরা ছিল, একটা পাঞ্জাবি পরা ছিল, বুঝাই যাচ্ছে আমি হয়তো ঢাকা থেকে বা বাইরের থেকে এসেছি। কারণ লোকাল ছেলেরা সেখানে লুঙ্গি পরতো আর পাঞ্জাবি পরতো। আচ্ছা, এখন আমার পাজামা এবং পাঞ্জাবি দেখে ওরা বুঝতে পেরেছে ঢাকা থেকে। তো আমি শুনলাম যে কিছু ছেলে বলা বলি করছে, ঢাকা থেকে আসছে তো থাকবে না, চলে যাবে। এটার কোনো মানে শানে নজুল নাই, জাস্ট ওরা বলছে, বলা বলি করছে। সম্ভবত হয়তো ওদের কোনো অভিজ্ঞতা আছে, আচ্ছা, যে ঢাকা থেকে যারা আসে ওরা বেশি দিন থাকে না, গ্রামে থাকতে পারে না। রাইট, গ্রামের আবহাওয়া, তারপরে সবকিছু মিলে খাপ খাওয়াতে কষ্ট হয়, খাপ খাওয়াতে কষ্ট। এই জন্য এমনি বলতেছে। আমি মনে মনে বলছি আমি থাকবো, মনে মনে একটা জিদ কাজ করলো, মনে 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 বলছি, কাউকে বলি আমি থাকতে এসেছি, আমি যেতে আসি নাই। তারপরে তো আমাকে আব্বা ভর্তি করায় দিলেন, ক্লাস করাও শুরু করলাম। আলহামদুলিল্লাহ প্রথম বছর মনে আছে আমাদের কিছু ওস্তাদ যিনি শারহেমিয়াতে আমিল পড়াতেন, এটা ছিল ফার্সিতে, আবার কোনোটা ছিল আরবিতে, ওনারা তর্জমা করতেন উর্দুতে। তো যাই হোক, অভ্যস্ত হয়ে গেলাম। আমার মাথায় ঢুকলো ক্লাসে ফার্স্ট হওয়া যায় কি করে। এই যে মাথায় ঢুকলো, কিভাবে ঢুকলো আমি ঠিক জানি না। সম্ভবত আব্বা যে আমাকে উদ্বুদ্ধ করতেন ভালো ছাত্র হতে হবে, পড়তে হবে, সেখান থেকেই এই চিন্তাটা ঢুকলো আর কি। আমি এখনো অবাক হচ্ছে যে কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে কিভাবে একটা মার্সি আসে। আমি যেটা 88 সালে মদিনা যাওয়ার পর দেখলাম সবাই নোট করছে, সেটা কিন্তু আমি বাংলাদেশে শুরু করলাম 81 সালে। ক্লাসগুলোতে কিছু কিছু ক্লাস আমি নোট করে ফেলতাম, কারণ আমাদের কিছু কিছু ওস্তাদ এত ভালো ছিলেন, এত ভালো করে বোঝাতেন, মনে হয় যেন আমি সব বুঝতে পেরেছি। তো যা বুঝতে পেরেছি সেটা লিখে রাখতাম। তো এটা হলো শারহেমিয়াতে আমিলের পরীক্ষায় আমাদের ওস্তাদ একদিন বললেন, ওস্তাদের নামটা আমি ভুলে গেছি, ওনার ছেলে ছিল মাহফুজুর রহমান, আমাদের সাথী। ওস্তাদের নাম
ওবায়দুল হক, মনে পড়েছে, সুবহানাল্লাহ। ওস্তাদ ওবায়দুল হক। তো উনি বললেন এই ছেলেটা কে। উনি জানতেন না যে আমার নানাকে তখন ছোট হুজুর বলা হতো, যাই হোক আমার পরিচয় উনি জানতেন না। তো আমি ভাবলাম যে কেন বললো, মানে ওই খাতাটা নিয়ে, উনি খাতাগুলো নিয়ে এসছেন সবার। আচ্ছা, আমি হাত তুললাম আমার, তখন উনি সবার সামনে একটু প্রশংসা করলেন, ও তো সবচেয়ে ভালো করেছে। আমি 50-এর মধ্যে 49 পেলাম। তা আমি তখন একটা জিনিস বুঝলাম যে ওস্তাদের ঠিক যে স্টাইলে পড়ায় সেটা তো আমি লিখে ফেলেছি পরীক্ষার আগে। সেটা আমি আবার দেখে আমার জন্য খুব সহজেই ওনার স্টাইলে লেখা। এটা আমি লক্ষ্য করেছি যে কোনো পরবর্তীতেও, এমনকি ইউনিভার্সিটি লেভেলেও, যেই টিচার যেই স্টাইলে পড়ান সেই স্টাইলে যদি আনসারটা দেওয়া যায়, হাইস্ট মার্ক পাওয়া যায়। ট্রু। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আমি বলবো যে এটা আমার কৃতিত্ব না আসলে, কারণ এটা হলো উস্তাদের কৃতিত্ব। তিনি এত সুন্দর করে বুঝালেন, আমার তখনই মুখস্থ হয়ে গেছে। এরপর আমি লিখে রাখলাম, ভাবলাম যে অনেকদিন পরে পরীক্ষা হবে, তখন একটু দেখে নিব। এইভাবে মনে প্রথম একটা পরীক্ষা আমি থার্ড হলাম, পরে আমি ফার্স্ট হয়ে গেলাম। এরপরে 1 বছর পরে আমাদের পুরো জেলাওয়ারি একটা বৃত্তি পরীক্ষা ছিল। আচ্ছা। তো আমার একটা আগ্রহ ছিল যে এখানেও ফার্স্ট হওয়া যায় কিনা একটু ট্রাই করে দেখব। তো আমি অন্যান্য বছর যারা ফার্স্ট হয়েছে তারা কিভাবে নোট করেছে, কিভাবে পড়াশোনা করেছে একটু জানলাম, তাদের কাছে জিজ্ঞেস করলাম। তারা বললো তারা উপরের ক্লাস থেকে নোট করতো। তো আমিও তখন ভাবলাম তাহলে তো আমিও করতে পারি। উপরের হয়তো যেমন তখন আমার মনে হয় এটা ক্লাস 5-এ ছিল, মানে আমাদের ক্লাসগুলো একটা ফার্সি নামও ছিল, যেমন দুয়াম, হাসতম, হাফতম, এভাবে দাখিল তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে। এখন এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না ওটা কি দাখিল পঞ্চম নাকি দাখিল ষষ্ঠ বর্ষে এসে আমাদের জেলাওয়ারি বৃত্তি পরীক্ষাটা হলো। তা আমি নোট করলাম, আমি কিন্তু অনেক উপরের ক্লাস থেকে নোট করলাম, যে অন্তত পক্ষে যেমন ক্লাস 10 যেটা, আরো 4-5টা ক্লাস পরে তাদের আমাদের সিলেবাস তাদের সিলেবাস কাছাকাছি ছিল, টপিক সেম, কিন্তু ওটা হায়ার ক্লাসের, এটা মিডল ক্লাস। অনেক সময় যেটা দেখি যেমন গ্রামার, মানে টপিক গুলো সেম, বাট এগুলো রিপিটেড হয় এবং অ্যাড হয়, ওটার মধ্যে এক্সটেন্ডেড হয়, একটু অ্যাডভান্সড হয়। তো আমাদের এই ক্ষেত্রে আমরা যেমন ফিকহ কিংবা আর নাহু, সরফ, এগুলো আমরা একটু অ্যাডভান্স লেভেলের বইগুলো থেকে নোট করার কারণে তখন মানে আর সব স্টুডেন্টরা তো এই ক্লাসের বই থেকে পরীক্ষা দিচ্ছে, কিন্তু যখন ওস্তাদ দেখেন যে অ্যাডভান্সড, এটা অনেক বেশি ব্রড উত্তর দিয়েছে, অনেক সুন্দর উত্তর দিয়েছে, কিন্তু অ্যাডভান্স হয়তো আরো সুন্দর। এইভাবে দেখা গেল যে আমি নোয়াখালীতে ফার্স্ট হয়ে গেলাম। মানে তখন একটা কনফিডেন্স চলে আসলো যে না, আলহামদুলিল্লাহ, যে আশা নিয়ে এসেছি আমি সেটা পারবো। এবং তখন পড়াশোনাটা আরো বাড়িয়ে দিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ঘটনা আছে, সব ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে একটা জিনিস আমি মানে আপনার কথাটা যখন বলছেন, আমরা সাধারণত যেভাবে বড় হয়েছি, মানে আমাদের মেবি যেমন গোল ছিল যে ঘুম থেকে উঠেই ভাবতাম যে আজকে টিফিন পিরিয়ডে কয়টা গোল দিব, বাসায় এসে আবার ভাবতাম যে কালকে টিমে কাকে নিব। মানে আমাদের লাইফ ছিল এগুলো, এক একজনের, যেহেতু শহরের লাইফে আপনারা ছিলেন। সুবহানাল্লাহ। তো বাট মানে আপনার কথার মধ্যে যে আগ্রহটা পাচ্ছি, আমি অলরেডি ফিল করতে পারছি আপনি তখন কতটুকু ডেলভড ইন নলেজ ছিলেন, যে মানে পড়াশোনাটাই আপনার জন্য মেবি এন্টারটেইনমেন্ট অথবা এনজয়মেন্টের জিনিস ছিল। জি, আসলে একটা মাইন্ডসেটের একটা ব্যাপার। প্রথমে বলেছি না, বাবা মাথায় ঢুকিয়ে দিলেন পড়তে হবে, পড়াটার মাধ্যমে তোমাকে শাইন করতে হবে, ভালো কিছু করতে হবে, তোমার সুখটাও খুঁজতে হবে তোমার, মানে এটা অটোমেটিক এসে যায়। আসলে আপনি দেখবেন যে কোনো ডেভোটেড স্টুডেন্টের ক্ষেত্রে পড়াটাই তার এনজয়মেন্টের সবচেয়ে বড় উপায়। মানে একাধারে 10-12 ঘন্টা পড়াশোনা, এটা তো চারটিখানি ব্যাপার না, তাই না? এটা কখন আসে? যখন সে এটাকে এনজয় করে। ঠিক একইভাবে আপনি দেখেন, সালাতকে যদি এনজয় করতে পারেন তাহলে রাতে তাহাজ্জুদের দেখবেন যে মজা পাবেন, আপনি রাতে তাহাজ্জুদ উঠতে পারবেন। এমন একটা সুন্দর ঘটনা আমি বলি, এখন আসলে খণ্ড ঘটনাই বলতে হবে, কারণ সব ঘটনা তো একটা শেষ করতে পারবো না।
আমাদের প্রিন্সিপাল ছিলেন যিনি আমার আব্বার সিনিয়র ছিলেন, 2 বছরের মিনিমাম, 2 থেকে 3 বছরের, আলী আহমেদ। আমার আব্বাকে তিনি খুব পছন্দ করতেন এবং আব্বার সন্তান হিসাবে উনি তুমচরের লম্বা টাইম প্রিন্সিপাল ছিলেন। আমাকেও খুব আদর করতেন, আর যেহেতু পড়াশোনার প্রতি আমার আগ্রহ ছিল উনি আমাকে খুব আদর করতেন। আমাদের ক্লাসে এসে একদিন বললেন, আমাদের ক্লাস মানে কি তখন ক্লাস 6, 5, সর্বোচ্চ 7 না আরো নিচে 6 হবে সর্বোচ্চ। তিনি বললেন যে সব ছাত্রকে, শুধু আমাকে না, তোমরা তাহাজ্জুদ পড়ো। একজন টিচার এসে ক্লাসে আউট অফ অল দ্য অ্যাডভাইজার্স তিনি বলছেন যে তোমরা তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদের কিছু ফজিলত বললেন, ছাত্রদেরকে এত সুন্দর করে মোটিভেশন করলেন, আমার মনে হয় সেদিন প্রত্যেকটা ছাত্রের হৃদয়ে গেঁথে গেছে তাহাজ্জুদ পড়া। গ্রামে যেখানে থাকতাম এটা কিন্তু গভীর জঙ্গল, আমার নানার বাড়ি গভীর জঙ্গল, চারপাশে বিশাল সুপারি বাগান। ওখানে আবার পাশের বাড়িতে জিনে ধরতো মানুষকে, আমি নিজে দেখেছি প্রচুর। তো আমরা সাধারণত 8টা-9টার পরে আর অন্ধকারে বের হতাম না। আমি নিজে আমার হয়তো দূর সম্পর্কের মামা বা অমুক আত্মীয় দূরের এরকম বাড়িতে অনেক দেখি জিন যাদেরকে ধরেছে তাদেরকে কিভাবে জিন থেকে ছাড়ানো হয়, নানা ধরনের দেখেছি। তো একটা মানে খুব গুজব ছিল সেখানে আশেপাশে, এখানে জিনের আছে, আসর এবং জিনের বাসা আছে, বাড়ি আছে, বড় বড় তাল গাছে নাকি জিন থাকে। তারা অনেকে ভূত বলতো আর কি। তো ভূত কথাটা তো আসলে শারীরিক পরিভাষা না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আশ্চর্য, আমাদের মধ্যে আমাদের ওস্তাদের এই নাসিহাটা এত প্রভাব বিস্তার করলো। আমরা রাত 4টায় 3:30টায় জেগে গা ছমছম করা অন্ধকারের মধ্যে, অথবা চাঁদের আলো একটু আছে, কেউ জায়গা নেই, দূরে কিছু হয়তো শিয়ালের কোনো চিৎকার শোনা যায় বা কুকুরের ঘেউ ঘেউ শব্দ, এগুলো থেকে আরো ভয় লাগে যে সত্যি বুঝি জিন আসলো এরকম। তখন আমার বয়স খুব বেশি না, হয়তো 12-13 এরকম হবে। আমি ওস্তাদের নাসিহাতের প্রভাবটা বলছি আসলে, আমাদের কোনো কারিশমা বা কোনো মানে আমলের ঘটনা না। আমি দেখলাম যে আমি রাতে বদনায় ছিল পানি, আমরা গিয়ে অজু করলাম। ওখানে চলাফেরা করার সময় সবসময় আমি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে আয়াতুল কুরসি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল রাব্বিন নাস পড়তাম, বিশেষ করে সন্ধ্যাবেলা, যেহেতু জিনের উপদ্রব ছিল, তারপরে আরো অন্যান্য ভয় ভীতি এমনি আগে থেকে মানুষ ঢুকাই দিচ্ছে, ফলে আমরা এভাবে একটা প্রোটেকশন নেওয়ার চেষ্টা করতাম রুকিয়া শারঈয়া বা আযকারুস সাবাহ, আযকারুল মাসার মাধ্যমে। এটা একদম মানে অভ্যাস করে নিয়েছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। মানে এরকম কোনো ঘটনা আমাদের জন্য ঘটেনি, জিনের কোনো আসর কিংবা এমন কোনো কিছু। আর আরেকটা জিনিসও করতাম, সবসময় অজুর মধ্যে থাকার চেষ্টা করতাম, এই একটা বিষয়। তো এত রাত্রে আমার নিজে ভয় করতেছিল প্রথম দিন, মানে বের হব কি হব না। আমার নানু ছিলেন বাড়িতে, আর তেমন পুরুষ কেউ ছিল না, উনি তো অনেক বৃদ্ধা মহিলা। তাই আমি বের হয়ে দরজা খোলা রেখে অজু করলাম, চারিদিক ঝিঝি ফোঁকা বা এরকম অবস্থা। তো অজু করে এসে আমরা তাহাজ্জুদ পড়লাম। এভাবে মোটামুটি বেশ অনেক দিন পরে ক্লাসে খবর নিয়ে দেখলাম যে অনেক ছাত্ররা তাহাজ্জুদ পড়তেছে এই বয়সে, তাই না? তখন একটা জিনিস আমার মনে হলো যে আমাদের ওস্তাদ নিজেও তাহাজ্জুদ পড়েন, আসলে তিনি নিজেও তাহাজ্জুদ পড়েন, ফলে তার কথার প্রভাবটা এই কিশোর হৃদয়ে পর্যন্ত একটা আন্দোলন সৃষ্টি করলো। এটা হলো তারবিয়াতের একটা চমৎকার ফর্মুলা, যেটা আজকে আমাদের অনেক শিক্ষকের মধ্যে হয়তো নাই। তারা যা আমল করতেন সেভাবে নাসিহা করতেন, তাদের নাসিহা আসতো অন্তর থেকে, ভালোবাসা থেকে। আমি আরেকটা কথা বলি, আমাদের আলী আহমদ ওস্তাদ এর আগে ওস্তাদ ছিলেন, যখন আমি ভর্তি হওয়ার সময় যিনি ছিলাম, যখন ছিলাম, আমার আরেকজন, ওনার নাম হচ্ছে হাফিজুর রহমান, উনি আমার আম্মার খালু ছিলেন। তো আমাদের মাদ্রাসার সব স্টুডেন্ট মনে করতো যে এই প্রিন্সিপাল ওস্তাদ
আমাকে সবচেয়ে ভালোবাসে। এইটা খুব, আমি এটা একদিন দেখলাম, আমি মনে করতাম আমাকে উনি সবচেয়ে ভালোবাসে, কারণ আমি যখনই ঢাকা আসতাম, মঞ্জুর আসো, বসে একটু আদর করতো, একটু চাটা খাওয়াতো। আদর খুব নৈতিক আদর, আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। সুন্দর একজন পবিত্র মানুষ পবিত্র শিশুকে যেভাবে আদর করে সেভাবে। তো এজন্য ওনার প্রতি শ্রদ্ধা ছিল। একজন আমলদার মানুষ, অত্যন্ত, দেখতেও নাকি এত ফর্সা, এত সুন্দর মানুষ ছিলেন। তোমার টাকা আছে কিনা, সাথে তোমার টাকা আছে কিনা, টাকা লাগবে কিনা। তো এরকম একটা হলে তো আমরা সবসময় বলি টাকা লাগবে। ছোট্ট মানুষ আমরা, আমাদের তো কিছু টাকা হলে ভালোই হয়, তাই না? তো উনি এটা ধার দিতেন, হয়তো আমি বলতাম 50 টাকা হলে চলবে। তখন লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া এরকমই ছিল, 20 টাকা 25 টাকা, এরকম অনেক কম। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই যে ঠিক কত টাকা, তবে আমার মনে হয় এরকম, মানে 20 টাকা 25 টাকার বেশি না। আমার বাবা প্রতি মাসে 200 টাকা পাঠাতেন আমার জন্য, এনাফ হতো হাত খরচ বা সবকিছু মিলাইয়া, বইপত্র খাতা কিনা। তো ওস্তাদের থেকে কখনো আমি 100 টাকা, কখনো 150 টাকা, কখনো 50 টাকা নিতাম। এটা তো একটা মানে অভাবনীয় ব্যাপার। আমি ওনার কাছে চাই নাই, উনি আমাকে ডেকে বলল তোমার টাকার প্রয়োজন আছে কিনা। এটা হলো বাড়িতে আসার সময়, ছুটির সময়। এটা ছাড়াও কিন্তু মাঝে মাঝে ডেকে জিজ্ঞেস করতেন তোমার কোনো প্রয়োজন আছে কিনা, পড়াশোনা কেমন চলছে। এই দিকগুলো এত ভালো লাগতো। এই কারণেই একটা ধারণা সৃষ্টি হয়েছে উনি আমাকে অনেক বেশি স্নেহ করেন। পরে আমি অন্য স্টুডেন্টদের সাথে যখন কথা বললাম, বুঝে ওস্তাদ আমাকে ভালোবাসে। উনি মানে সেই ছেলে বলতেছে তাকে সবচেয়ে নাকি ভালোবাসে, মানে তাকে আদর করে, তাকে যাওয়ার সময় টাকা দেয়। আরেকজনের কাছে শুনি তাই। তার মানে উনি সবার সাথে এমন, সবার সাথে। যেভাবে সাহাবীরা বলতেন যে সবাই মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসে, আর সবাই এরকম। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি বিদেশে একবার গেলাম, এটাতে আমাদের একজন ভাই, উনি আমেরিকা থাকেন, ডক্টর আমিনুল ইসলাম, ওনার বাসায় কিছুদিন ছিলাম, এবং ওনার বাচ্চা যেখানে পড়তো আমি সেখানেও গেলাম। উনি আমাকে বললেন ওই স্কুলের প্রিন্সিপাল সবার আগে স্কুলে আসেন, এবং এটা প্রতিদিন, একদিন না। এবং উনি প্রত্যেক স্টুডেন্টকে গ্রিটিংস জানাতে থাকেন, এবং এই 600 বা 650 স্টুডেন্ট প্রত্যেকের নাম জানেন। তাই আমি বললাম বাহ, হোক আমেরিকা, কিন্তু জিনিসটা তো সুন্দর, জিনিসটা তো সুন্দর। তো তার চেয়েও ভালো জিনিস পেলাম আমি টুমচর মাদ্রাসা আমাদের প্রিন্সিপালের কাছে। সব ছাত্র তাকে ভালোবাসে, সব ছাত্র মনে করে, মানে সব ছাত্রকে তিনি টাকা দেন, তাকে ফেভার করেন, তাকে দেশে যাওয়ার সময়, দেশ থেকে আসার পরে আবার তার খোঁজ খবর নেন। এটা তো আরো বেশি, তাই না? এটা তো শুধু নাম বলে বলে ঢোকানো না, আরো বেশি। এরকম অসাধারণ আসলে একটা লাইফ। আমি আরো আরো অনেক সুন্দর ঘটনা আছে আমার এই টুমচরের লাইফে। শেখ, মানে আপনার, মানে আমরা যদি এটাকে এডুকেশনের পার্সপেক্টিভ থেকে দেখি, ধরেন আমাদের সমাজে এখন পড়াশোনার বিষয় নিয়ে আমরা কথা বলি, আমরা সাধারণত উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য বুক, আওয়ার বুকস, উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য কারিকুলাম, উই আর ওয়ারিড অ্যাবাউট দিস অ্যান্ড দ্যাট, মেবি দ্য ক্লাসরুম। কিন্তু এই যে আপনার এতক্ষণ পর্যন্ত মানে যতটুকু গল্পটা শুনলাম, এক আপনার বাবার প্রভাব আপনার পড়াশোনার জীবনে, সেকেন্ড এই যে আপনার এই টিচারের কথাটা আপনি বলছেন, যেমন শেখ, আমি যদি এটার সাথে একটু রিলেট করি, যেমন আমি আমার দেশের এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের সাথে এই এক্সপিরিয়েন্সটা, মানে সবাই এই কথাটা বলে যে মানে শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের কথাটা এত বেশি এফেক্টিভ হওয়ার একটা বড় কারণ আমরা দেখেছি, মানে আমি আমার চোখে দেখেছি ওনার দার্সে, উনি দার্সটা শুরু করার আগে ওনার চলাফেরা, দার্সটা শেষ করে উঠে গাড়ি পর্যন্ত যাওয়া, মানে ওয়াক দ্য টক, সুবহানাল্লাহ। আর ওইটার প্রভাবটা আমাদের উপর যেভাবে মানে পড়েছে, এখনো পড়ে যাচ্ছে সবসময়। তো ইট ইজ অ্যাকচুয়ালি, মানে আমরা এই জিনিসগুলো আসলে মিস করে ফেলি আমাদের জীবনে। এটা তো হচ্ছে রিয়েল এডুকেশন, যেটা আমরা পড়ছি এখন থিওরি, টেক্সট পড়ছি, এবং এটার উদ্দেশ্য হচ্ছে ভালো রেজাল্ট করা এবং সার্টিফিকেটের অধিকারী হওয়া। কিন্তু আমাদের আগে টিচাররা, ইভেন মদিনার টিচাররা, আমি তো এই প্রসঙ্গে এখনো কিছু বলিনি, আসবো সেখানে ইনশাআল্লাহ। মানে সুবহানাল্লাহ, আমি ফরচুনেট এনাফ ছিলাম টু হ্যাভ সাচ কাইন্ড অফ টিচার্স। I am proud of being students of such kind of teachers. তো এখানে টুমচরের আরো অনেক উস্তাদদের কথা,
সেখানে টিচারদের মানে লকব হতো তিনি যে এলাকা থাকেন সেখানে, যেমন কালীর চর, আচ্ছা লক্ষ্মীপুর তো চরের এলাকা, সাতচর, কালীর চর, পেয়ারাপুর ইত্যাদি। পেয়ারাপুরের ওস্তাদ, কালীর চরের ওস্তাদ, এরকম। আবার ফাজল সাহেব ওস্তাদ উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, অত্যন্ত মেধাবী, রেয়ার মেধাবী। উনি দেবন থেকে পড়াশোনা করেছেন। মানে এখানে একটা জিনিস আমি বলে রাখি, আসলে ওই টাইমে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলো ন্যাচারালি অথবা সাধারণভাবে আলিয়া নেসাব, এদেশের যে ট্রেডিশনাল নেসাবগুলো আছে সেটাই তারা পড়াতেন। সেটা নিয়ে আমি মানে হয়তো মানে যেমন ধরেন ইসলামের অন্য দিকগুলো, মাসালাগত দিকগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আমরা যে আখলাকটা পেয়েছিলাম ওস্তাদদের কাছে এটা অসাধারণ। আমাদের ওস্তাদরা আমাদেরকে সব ওস্তাদরা খুব স্নেহ করতেন। ফাজল সাহেব ওস্তাদ যিনি, উনি অনেক সিনিয়র, আমার আব্বারও অনেক সিনিয়র ছিলেন। তো এটা তো 80 সালের ঘটনা, অনেক আগে, 80, 81, 82। ওই ওস্তাদ আমাদেরকে এত মানে পছন্দ করতেন, সকালবেলায় বাড়িতে এসে আমাদেরকে পড়াতেন। ওই বাড়িতে বেশ কয়েকটা মানে বাড়ি ছিল, পরিবার ছিল, সকল পরিবারে একজন করে স্টুডেন্ট ছিল। আমরা কয়েকজন সেখানে পড়তাম। তো ওনার কাছ থেকে আমরা এত জ্ঞান শিখেছি, বিশেষ করে আরবি গ্রামার। আরেকজন ওস্তাদের কথা না বললেই নয়, ওনার নাম ছিল ওস্তাদ এরশাদুল্লাহ। আমি যাওয়ার 1 মাসের মধ্যেই আমাকে বলা হলো, তুমি নাহু সরফে যদি ভালো হতে চাও তাহলে এরশাদুল্লাহ ওস্তাদের কাছে যাও। আমরা ভর্তি হলাম ওনার কাছে। এটা হচ্ছে এক্সট্রা টাইমে, ক্লাসের পরে এক্সট্রা টাইম। উনি আমাদেরকে সরফ পড়াবেন প্রথমে। 40 জন স্টুডেন্ট আমরা শুরু করলাম। এরপরে পড়াবেন নাহু, এরপরে বিভিন্ন বইগুলো। আচ্ছা, কি পড়াবেন উনি আমাদের সরফের সমস্ত সিগাগুলো মুখস্থ করায় দেবেন এবং এটা রসা বুঝাই দেবেন। এটা ছিল কমিটমেন্ট। ওস্তাদ নিজে আমাদেরকে এটা বলেছেন, বলছি তোমরা ধৈর্য ধরে আমার সাথে পড়ো, ইনশাআল্লাহ তোমরা সরফের মাস্টার হয়ে যাবা। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা যেটা দেখলাম, ড্রপড আউট হওয়া। স্টুডেন্টরা ধীরে ধীরে ড্রপড আউট হতে থাকলো। যেদিন সরফের শেষ দার্সটা আমরা নিলাম, সেদিন আমরা ছিলাম 2 জন, আমি এবং হাফিজ রুহুল আমিন নামে একজন। আমরা 2 জন। উনি বয়সে আমার থেকে অনেক বড় ছিলেন, সিনিয়র স্টুডেন্ট, বাট উনি হাফেজ হওয়ার কারণে আমাদের সাথে ভর্তি হয়েছেন। আমরা 2 জন পুরো সরফ উস্তাদকে শোনালাম এবং এখনো আমার মনে আছে। সরফ আমি ভুলি নাই, সেই কত বছর আগে, তাই না? 45 বছর আগে, এখনো ভুলি নাই। আমরা সরফে সগীর, সরফে কাবির পড়তাম, যেমন ইসবাত ফিল মাদি মারুফ, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতে ফাআলতুমা ফাআলতুনা, ফাআলতু ফাআলনা। এক নিঃশ্বাসে আমরা 5-6 বার বলতাম। এটা উনি বাধ্য করেছিলেন আমাদেরকে, যে তুমি যদি এক নিঃশ্বাসে কয়েকবার বলতে না পারো তাহলে এটা মুখস্থ বলে না। আমার মোরাতারির একজন ওস্তাদ এই কথাটা বলতেন, মানে আমাদের থেকে মানে এয়ার অফ করাতেন আমাদেরকে। হাযা ইসমুল ইশারা মাবনিউন ফি মাহাল্লি মুবতাদা। এখন কেউ যদি হাযা ইসমুল, তো বলছে no, you did not memorize. No, Ustad, it takes time to think. Well, no, this means you did not memorize. You have to be able to say it like in one go. তো আমি মদিনা যাওয়ার পরে মানে একটু দূরে চলে যাই। তো এখানে তাহলে একটু অ্যাড করি, তাহলে আপনি এখানে পড়াশোনা করছিলেন, এটাও one of the great highlight যে then this transition to Madina, তো এটাও কি আপনার একটা স্বপ্ন ছিল, পার্ট অফ দিস? না, আমি মদিনার কথাটা আরো অনেক পরে বলতে চাই, কিন্তু এখানে জাস্ট এটার সাথে কানেক্ট করার জন্য। মদিনাতে যখন গেলাম তখন আমার ক্লাসমেট ছিল আব্দুল্লাহ আল জোহানি আল আনসারি, আনসার গোত্রের একজন ভাই আব্দুল্লাহ। তো তার সাথে আমার একটু হৃদ্যতাও হলো, কথাবার্তা চলতো। সে বুঝতে পেরেছে যে আমরা গ্রামারটা খুব ভালো করে রপ্ত করেছি। ও সবার কাছে বলতো যে এরা কিন্তু গ্রামারে প্রচন্ড রকম। তো এটা আসলে এই টুমচার মাদ্রাসার কৃতিত্ব ছিল। ভালো ছাত্ররা সবাই নাহুতে, শারেমিয়াতে আমল, পাঞ্জেগাঞ্জ, নাহবে মীর, তারপরে হেদায়েতুন নাহু, এগুলো সবার মুখস্থ। এক সুন্দর পরিবেশ। মুখস্থ একটা জিনিসই ল্যাকিং ছিল, কিন্তু সেটা করার কিছু ছিল না,
সেটা হচ্ছে আরবি ভাষার কথোপকথনে হুম কিছুটা ঘাটতি ছিল, কারণ ওই পরিবেশটা তৈরি হয় নাই। তখন বাংলাদেশে যে কোনো মাদ্রাসায়, নামকরা যে কোনো মাদ্রাসায় এবং টুনচর মাদ্রাসায় কে গ্রামারে কত ভালো, আচ্ছা তার গ্রামার গুলো সব মুখস্থ, এটাই ছিল আসলে স্ট্যান্ডার্ড। একটা স্ট্যান্ডার্ড। ফলে আমরা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলাম প্রথম দিকে আর কি। কিন্তু শেষের দিকে যখন আমাদের আত্মীয় স্বজন, আমার মামা সহ আর অনেকেই মদিনায় গেলেন, তখন হঠাৎ মাথায় আসলো যে মদিনায় তো যাওয়াটা আমাদেরও স্বপ্ন। মদিনায় যেতে পারলে মদিনাতুর রাসূল, আরবিটা ভালো করে শিখবো, আরবিতে ফ্লুয়েন্ট হতে পারবো। প্লাস পাশাপাশি ওনারাও আমাদেরকে খুব উদ্বুদ্ধ করতেন আচ্ছা যে মদিনায় তোমরাও প্রস্তুত হও, এখন থেকে আরবি শিখো। আমার কোনো কোনো মামা আমাকে তাফসীর ইবনে কাসির তখনই এনে দিলেন যখন আমি ক্লাস 7-এ পড়ি, 6-7-এ পড়ি। তো তখন থেকে আপনার এখন মানে গোলটা হিট করা শুরু করছে, Hit করা দ্যাটস শুরু মাই করেছে। নেক্সট স্টেপ। দাখিলের আগেই আমরা বলা বলি করতাম, আল্লাহর কাছে দোয়া করি একটা জিনিস যেন মদিনা চান্স পাই। তো এখানে যেটা বলছিলাম, যেমন কালিরচরের হুজুর বা ওস্তাদ আমরা বলতাম, পেয়ারপুরের ওস্তাদ, এক একজন নাহু পড়াতেন, কেউ আদব পড়াতেন। কালিরচরের ওস্তাদ উনি পড়াতেন আদব, বাকুরাতুল আদব সহ পরবর্তীতে আদবের উচ্চতর বইগুলো। এদের পড়ানোটা ছিল খুব সিরিয়াস, এদের পড়ানোর মধ্যে স্নেহ ঝরে পড়তো। ফলে আমরা যারা সিরিয়াস স্টুডেন্ট ছিলাম, আমরা তাদের থেকে পরিপূর্ণ ইস্তেফাদা দিতে পেরেছি, বেনিফিটটা নিতে পেরেছি। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো এখন ল্যাকিং। এখনকার এডুকেশন সিস্টেমটা অনেকটাই খাপছাড়া হয়ে গেছে। মানে আগের মতো সেই ইনটেক এডুকেশন সিস্টেমটা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশন সিস্টেমটা কিন্তু ইনটেক ছিল এবং সেখানে তালিম এবং তারবিয়ত দুটো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেখাতেন, তার শেখানোর সাথে সাথে তার মাহাব্বাটাও ছিল। মানে আমি যে টিচিংটা দিচ্ছি, টিচিং এর মধ্যে মাহাব্বাটা ইন্টিগ্রেটেড। ফলে পুরো টিচিংটাই স্টুডেন্টদের হৃদয়ে প্রবেশ করত। এই কারণে সাহাবাদের মধ্যে কি আমল আমরা পাই, আমরা দেখছি যে ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে আবার আমল করেন, আবার নতুন এলেম নেন, আবার আমল করেন। তার মানে হচ্ছে এটাকে প্র্যাকটিক্যাল বলা হয়। আমরা জানি যে তালিমটা হলো থিওরিটিক্যাল এডুকেশন আর তারবিয়াটা হলো প্র্যাকটিক্যাল এডুকেশন। অ্যাক্টিভিটি বেসড হতে পারে, মানে নানাভাবে। যেমন যেটা দেখেন, আমাদের ওস্তাদ কিন্তু বেতের ভয় দেখায়নি, যদি তাহাজ্জুদের নাসিহাটা করলেন, কিন্তু দেখেন এই নাসিহাটা প্র্যাকটিক্যাল হয়েছিল না। আমাদের স্টুডেন্টরা এত ছোট কিশোর বয়সী স্টুডেন্টরা, ওরা কেন বাড়িতে গিয়ে পড়লো? তাও ওই রাতে ওই ভয়, রাতের এই ভয়ের মধ্যে গ্রামে। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। কিন্তু মানে কোন সাইকোলজি কাজ করেছে, কি মোটিভেশন কাজ করেছে, কি এমন প্রেরণা আমরা পেলাম যে আমরা এমন একটা সুন্দর মানে নাসিহাকে আমলে রূপান্তরিত করলাম। আজকে আমাদের ওস্তাদরা আমাদেরকে ভালো হয়ে যেতে বলে, দুর্নীতিমুক্ত জীবনযাপন করতে বলে, আমাদের শিক্ষাবিদরাও বলেন, বাচ্চাদেরকে বলে তোমরা সিগারেট পান করো না। কিন্তু কি দেখছি আমরা আজকে, তাই না? আমাদের শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন হয়েছে, কিন্তু ভালোবাসাটা উঠে গেছে, সিনসিয়ারিটিটা এখন এখানে মিসিং, তারবিয়া তো নাই। ফলে আজকের এডুকেশনটা একদল প্রজন্মকে তৈরি করছে। আপনি তাদেরকে জেনজি বলতে পারেন বা একদম নতুনদেরকে আলফাও বলতে পারেন, বাট আমার মনে হয় তাদেরকে যেভাবে প্রপারলি এডুকেশন দেওয়া দরকার, এটা জেনজি কিংবা আলফাদের দোষ আমি বলছি না, বরং এদেরকে যদি ঠিক মতো তারবিয়া দেওয়া যায়, এরা আমাদের আশা ভরসার জায়গা, তাই না? আমরা এডুকেশনটাকে আবার আগের ডেভোশনের জায়গাতে নিয়ে যাই। আজকে আমাদের অবজেক্টিভ বেসড যে এডুকেশন, যেখানে আমাদের বিভিন্ন ধরনের আউটকামিং থাকবে, গোলস থাকবে, অবজেক্টিভস থাকবে, তাই না? এগুলোর সাথে সমন্বয় করে আমরা এডুকেশন ব্যবস্থাকে মোর প্র্যাকটিক্যাল করে গড়ে তুলবে, তো কোনো সমস্যা নেই। কিন্তু এটা করতে গিয়ে তো আমরা যদি মানে সিনসিয়ারিটি শূন্য করে ফেলি, অথবা এখানে কোনো ডেভোশন নাই, এখানে কোনো প্রাণ নাই, ভালোবাসা নাই, এখানে শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে ওই মাহাব্বাটা নাই, সম্প্রীতি নাই, তাহলে তো এই এডুকেশনটা তো আমার মনে হয় না যে
একটা চমৎকার জেনারেশন তৈরি করবে, তাই না? আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোটা সাহাবায়ে কেরাম এত ভালোবাসা কিভাবে পোষণ করতেন বলেন? রাইট, ইনফ্যাক্ট উনি তো যেটা চাচ্ছিলেন ওনাদের থেকে দ্যাট ওয়াজ মোর অফ স্যাক্রিফাইস, হার্ডশিপ, পেইন। এক্স্যাক্টলি। তোমার নিজের দেশ ছেড়ে চলে যাও, তোমার মানে ওয়াইফ ইসলাম মানতেছে না, ছেড়ে চলে যাও, ছেলে চলে যেতে হচ্ছে, মাইগ্রেট করতে হচ্ছে, মানে শাশুড়ি দিচ্ছে না, মেবি বউয়ের শাশুড়ি দিচ্ছে না স্বামীকে, বাচ্চাকে আটকে রাখছে, কান্না করে তাও মদিনায় চলে যাচ্ছে। মানে আপনি যে কোনো দিক থেকে দেখেন না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার প্রভাবটা অতুলনীয় এবং অসাধারণ। দেখেন তিনি কিভাবে নামাজ শিখিয়েছেন, যে সবাই নামাজটাকে এনজয় করতো, আর নামাজের মধ্যে দুনিয়ার কোনো খবর তাদের থাকতো না। হ্যাঁ, এটা একটা দেখার বিষয়, তাই না? সিয়ামটা তাদেরকে রীতিমতো প্রত্যেক সাহাবাকে মুত্তাকি করে গড়ে তুলেছিল। মানে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইবাদা, এটা তার আখলাকিয়াত, তার মোরালিটি, তার আকীদা, তার চিন্তা চেতনার উপরে মারাত্মক ইতিবাচক প্রভাব, বিশাল ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। তা আজকে শিক্ষাটা করছে না কেন? আজকে শিক্ষিত মানুষ এত দুর্নীতির মধ্যে সম্পৃক্ত হয় কি করে, তাই না? আমার মনে হয় এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। আমরা ছোট সময়ে দেখেন, তখন আমি আরেকটা জিনিস করতাম, যখন আমাদের টেস্ট পরীক্ষা কিংবা দাখিলের পরীক্ষাটা ঘনিয়ে আসছে, আমার মনে আছে আমার 3-4 বছর থেকে আমি ভালো স্টুডেন্টদের লাইফ স্টাইলগুলো পড়তাম। পত্রিকায় প্রতি বছর রেজাল্ট আউটের পরে আচ্ছা স্ট্যান্ড করে স্টুডেন্টদের ওরা কিভাবে পড়তো, আচ্ছা, ওদের প্রিয় ব্যক্তিকে, হ্যাঁ, ওরা কিভাবে এত ভালো রেজাল্ট করলো, এগুলো পড়তাম। মানে একটা আগ্রহ কাজ করতো যে কিভাবে আসলে আমি নিজেকে আরেকটু ইমপ্রুভ করতে পারি, পড়াশোনায় আরেকটু ভালো হতে পারি, এবং সব দিক থেকে নিজেকে আরো সুন্দর সুসংগঠিত করতে পারি। তো এরকম একটা জিনিস আলহামদুলিল্লাহ, একটা এনভায়রনমেন্ট যেমন পেয়েছি, বাবা মা গুড প্যারেন্টিং তারা দিয়েছিলেন, তার মানে তারাও গুড প্যারেন্টস ছিলেন আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষকদের কাছ থেকেও আমরা অনেক অনুপ্রেরণা পেতাম, এবং তারা আমাদেরকে গাইড করতেন, ক্লাসের পড়াশোনার বাইরেও গাইড করতেন, কিভাবে ভালো হওয়া যাবে, কিভাবে কি হওয়া যাবে ইত্যাদি। শেখ, তাহলে মানে মানে এখানে এতটুকু শুনেই তো খুবই ইন্সপায়ার হচ্ছে আপনার এনভায়রনমেন্ট সবকিছু। তাহলে এবার আপনি এই এনভায়রনমেন্ট থেকে শিফট হয়ে আপনি প্রফেটের সিটি মদিনা, সেখানে আপনার এই মানে বিষয়টা কিরকম, এই ট্রানজিশনটা কেমন ছিল? অথবা আমি দাখিল পরীক্ষা দিয়েছি তন্ত্র ইসলামের সিনিয়র মাদ্রাসা থেকে, তারপরে আলিম পরীক্ষা দিয়েছি নরসিংদী জামিয়া কাসিমিয়া থেকে, এবং সর্বশেষ আমি ঢাকা আলিয়াতে ফাজিল পরীক্ষা দিলাম। এখানে হয়তো আরো অনেক বিচ্ছিন্ন ঘটনা আছে, যেগুলো অন্য কোনো সময় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে যেমন ধরেন, খেলাধুলা করতে গিয়ে আমরা কি ঠিক মতো করতে পেরেছে কিনা, কিংবা মানে আরো অন্যান্য অনেকগুলো সুন্দর সুন্দর ঘটনা আছে, এটা আমরা অন্য সময় বলবো। যেহেতু আপনি মদিনার কথা বললেন, মদিনা যাওয়ার স্বপ্ন তো আমরা অনেক আগ থেকেই দেখতাম। 1988 সালে আমরা মদিনা ইউনিভার্সিটি থেকে যে টিমটা এসেছিলেন, তখন প্রতি বছর, আচ্ছা 80 সাল বা তারও আগ থেকে প্রতি বছর একটা টিম আসতো। টিচারদের প্রায় 20 জন 25 জন আসতেন বাংলাদেশে, এবং 40 দিনে একটা কোর্স করাতেন, দাওরাতুল লুগাতিল আরাবিয়্যাহ ওয়া সাকাফাল ইসলামিয়্যাহ, মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইসলামিক কালচার কোর্স। এটা কোর্স তারা বলতেন, ডিপ্লোমা না, যেহেতু 40 দিনের। এই কোর্সটাতে তারা খুব সুন্দর সুন্দর বই পড়াতেন। তো আমি ফাজিল পরীক্ষার পরপরই ভর্তি হয়ে গেলাম এখানে। ফাজিল পরীক্ষার পর না, আমার যতটুকু মনে পড়ে এখন, এটা ফাজিল পরীক্ষার আগে। আচ্ছা, অর্থাৎ আমি ফাজিল পরীক্ষা দিয়েছি 88-এ, এই কোর্সটা হয়েছিল 87-এ। 87-এর মানে ছুটির সময়টাতে, সাধারণত সেই সময়টা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এরকম 87-এ। তো আমরা 40 দিনের কোর্সটা করলাম, আর ওস্তাদদের সাথে উঠা বসা করলাম, খুব এক্সাইটেড ছিলাম আমরা। আচ্ছা, মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে যেতাম, তারা উদ ব্যবহার করতো, উদ, এটা গন্ধ কি যে সুন্দর, আপনি জানেন এটা খুব দামি একটা আতর, আরবদের কাছে প্রিয়। দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগতো, ওনারা খেজুর খাওয়াতেন আর গাওয়া, কফি, আরাবিয়ান কফিকে গাওয়া বলা হয়। তো আমরা মাঝে মাঝে ওস্তাদদের সাথে ক্লাসের পরে বললাম, ওস্তাদ যাবো আজকে আপনাদের সাথে, লোভ ছিল, একটু খেজুর খাবো আর গাওয়া খাবো। এভাবে তাদের সাথে একটা আন্তরিকতা গড়ে উঠেছে। অবশ্য আমাদের সিলেকশনটা ভিন্ন,
আচ্ছা, আমরা সেখানে প্রায় 1000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি। এর মধ্যে তারা প্রথম 7 জনকে সিলেক্ট করে। প্রথমে 1000 জন থেকে প্রথম 7 জন? প্রথম 7 জন। আমি থার্ড হয়েছিলাম সেখানে। ইয়া সালাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী বছর যখন আসলো, আমাদের একজন ওস্তাদ তিনি ইন্টারভিউ নেওয়ার জন্য আসলেন। আচ্ছা, তিনি গত 2-3 বছর বাংলাদেশে কয়েকবার এসেছেন। হুম, প্রফেসর ডক্টর জায়েদ মোহাম্মদ গানেব আল জুহানি। হুম, প্রফেসর ডক্টর জায়েদ মোহাম্মদ গানেব আল জুহানি। আল জুহানি এই গোত্রটা কিন্তু মদিনার গোত্র এবং এটা আনসার গোত্র। আচ্ছা, তো তিনি আরবি ভাষার শিক্ষক ছিলেন হুম, সেই বছর, এবং তার পরের 2-3 বছর তিনি খুব ভালো ভালো স্টুডেন্টদেরকে বাংলাদেশ থেকে নিয়েছেন। আচ্ছা, যাই হোক, আমরা 7 জন সেবার মনোনয়ন পেলাম। লম্বা টাইম ধরে আমাদের ইন্টারভিউ নিলেন হুম। এবং খুব খুশি হলেন। পরে জানিয়ে দিলেন যে তো ইউ আর সিলেক্টেড। পুরো আরবিকে আরবিকে, ইন্টারভিউ, পুরো আরবিকে? পুরো আরবিকে। সুবহানাল্লাহ। আমরা তো 40 দিনের ও ক্লাস হ্যাঁ, করেছি না, রাইট, রাইট। এমনি তো আগে থেকেই আরবি চর্চা করতাম, But speaking টা, ইবনে কাসির হ্যাঁ। এবং আরো অন্যান্য বই পড়তাম আমরা। তখন আরবি বইগুলো এত অ্যাভেলেবল ছিল না। ঢাকার চক বাজারে কয়েকটা দোকানে পাওয়া যেত। আমরা এগুলো থেকে সংগ্রহ করতাম আরবি শেখার জন্য। তারপরে আমার নানা, চাচা, আব্বা এদের কিছু পুরান বই ছিল, ওগুলো আমরা মানে বাড়ির সংগ্রহশালা থেকে সংগ্রহ করেছি। হুম, ওনাদের হয়তো ট্রাঙ্কে ছিল, পাটাতনে ছিল, সেগুলো বের করে আমরা পড়তাম। মানে আগ্রহ যে যাই পাই একটু পড়ে নিজেকে মানোন্নয়ন করা। হুম। এখন তো সব অ্যাভেলেবল, আপনি দেখেন লক্ষ লক্ষ পিডিএফ কিন্তু এখন কিন্তু আচ্ছা। আমাদের খুব মান উন্নয়ন হচ্ছে না। মানোন্নয়ন হচ্ছে না। আমরা আমাদের কুলিয়াতুল কোরআনে 6 লক্ষ বইয়ের একটা ডিজিটাল লাইব্রেরি করেছি। 6 লক্ষ, 600,000। এগুলো এখন অ্যাভেলেবল, কিন্তু ছেলেরা পড়ে না। তারপরে আপনি ইউটিউবে লক্ষ লক্ষ লেকচার পাবেন পৃথিবীর বড় বড় শাইখদের, এগুলো শোনে না। অথচ এগুলো যদি শোনে, অন্তত 1 মাস শুনলে একজন আরবিতে ফ্লুয়েন্ট হয়ে যায়। হ্যাঁ। তো যাই হোক, আমরা আরবিও শেখার চেষ্টা করতাম, পাশাপাশি 40 দিনের কোর্স করলাম ওস্তাদদের সাথে, তাদের ফুল আরবিক লেকচার শুনলাম, তারপরে তাদের সাথে আরবিতে কথাবার্তা বলার চেষ্টা করতাম। এভাবে পরের বছর আমাদের আরবিতে ইন্টারভিউ দিতে কোনো অসুবিধা হয় নাই, সিলেকশন হয়ে গেল। ওই বছরই চলে যেতে হলো? ওই বছর আমার যেতে অনেক দেরি হয়েছে। আমি মানে 4 মাসের মধ্যে 3 মাস পরে গিয়ে 1 মাস ক্লাস পেয়েছি। যে কোনো কারণেই হোক আমার লেট হলো, বাট আলহামদুলিল্লাহ তারপরেও চেষ্টা করে পরিশ্রম করে আমরা মোটামুটি পাস করলাম আলহামদুলিল্লাহ। এবং এরপরে আমি জাস্ট সংক্ষেপ করি, হয়তো আজকে তো অনেক লং টাইম কথা বললাম, আমরা হয়তো আরেকটা সেশনে কোনো এক সময় কথা বলবো। আমি 88 থেকে 92 পর্যন্ত, 92 জুনে আমি কুলিয়া পাস করলাম। কুলিয়া হলো ব্যাচেলর, 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি। তখন বাংলাদেশে 3 ইয়ার্স অনার্স ছিল, কিন্তু বাংলাদেশে পরবর্তীতে 4 ইয়ার্সটা চালু হলো। 92-তে আমি মাস্টার্সে চান্স পেলাম, 5ম বাংলাদেশি হিসাবে। মানে এখানে খুব দ্রুত 1 মিনিটে শেষ করি। তারপরে আমি 96-তে শেষ করলাম মাস্টার্স, 4 বছর। ওখানে মাস্টার্স একটু লং ডিউরেশন, 4 বছরের মধ্যে শেষ করতে হবে। কেউ যদি 3 বছরের মধ্যে শেষ করতে চায়, ওকে 4 বছর। এক্সটেনশন নিলে তার রেজাল্টটা আবার একটু ডাউন হবে। এক্সটেনশন আমি নেই নাই, কখনোই এক্সটেনশন। তো 96 সালে আমি সাবমিট করেছি, পাশ করলাম। 97 সালে আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করলাম এবং আলহামদুলিল্লাহ প্রথম বাংলাদেশি হিসাবে আমি সেখানে চান্স পেলাম। শেখ, তো আপনি বাংলাদেশে, মানে এটা বলছি ইনশাআল্লাহ মেবি দিস ক্যান বি দ্য লাস্ট, এবং আমরা অবশ্যই, মানে আমি ফার্স্টে মনে করেছিলাম মেবি অল্প সময় উই ক্যান গো ভেরি ডিপ, বাট এখন মনে হচ্ছে উই হ্যাভ টু মেক পার্ট 2, 3 ইনশাআল্লাহ, এন্ড উই উইল ইনশাআল্লাহ। সো শেখ, আপনি দেশের শেখদের সাথে যে একটা এক্সপিরিয়েন্স বললেন আপনার ওস্তাদদের সাথে, এই যে আপনাকে একটা তাহাজ্জুদের নসিহত এরকম কিছু, শেখ এরকম একটা এক্সপিরিয়েন্স আপনার মদিনার ওস্তাদদের সাথে? হ্যাঁ, সুবহানাল্লাহ, মদিনার অনেক ভালো ভালো ওস্তাদ আমরা পেয়েছি। আমাদের আকীদার ওস্তাদদের মধ্যে ছিলেন যেমন ডক্টর আব্দুল আজিজ আশ-শিবল, ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ, মদিনার বিখ্যাত শায়েখ। তারপরে ডক্টর সুলাইমান আর-রুহাইলি, উনি আমাদের প্রত্যেকে 2 বছর 3 বছর করে আমাদের ওস্তাদ ছিলেন।
এছাড়াও আরো অনেক ছিলেন, ডক্টর হামাদ হামদিয়া সাঈদী, তারপরে অ্যারাবিকের ওস্তাদ ছিলেন, তারপর অ্যারাবিকের ওস্তাদ ছিলেন অধিকাংশ মিশরি, আর আকিদার ওস্তাদ ছিলেন সব সাউদি। তারপরে তাফসির ওস্তাদ ছিলেন ডক্টর আব্দুল আজিজ আল কারি। মূলত উনি যতটুকু জেনেছি উনি বোখারা থেকে এসেছেন। ডক্টর আনিস মোহাম্মদ তাহের, উনিও বোখারিস্তানের, বাট পরবর্তীতে সৌদি, এবং আমাদের খুবই ফাসিহ একজন ওস্তাদ ডক্টর আনিস তাহের। তারপরে মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার আমার সবচেয়ে প্রিয় ওস্তাদ। আর আমি ওনার লেকচার যখন শুনি এবং আপনার লেকচার যখন শুনি, আই গেট দ্য কানেকশন, সিমিলারিটি। উনি ওনার আখলাক, ওনার ইলম, ওনার এলকা, এই সব কিছু আমার কাছে অসাধারণ ভালো লাগতো। আমরা ওনাকে 3 বছর শিক্ষক হিসেবে পেয়েছি। উনি সৌদি আরবের হায়াত কেবারুল উলামারও সদস্য ছিলেন দীর্ঘদিন, এবং উনি সারা সৌদি আরবে দাওয়াতি কাজ করতেন, লেকচার দিতেন। তার লেকচারে আমার দেখা 15-16 বছরের মধ্যে যতগুলো হালাকা সেশন হারামাইনে আমি দেখেছি, তার লেকচারে ছিল সবচেয়ে বেশি মানুষ। আমি তার লেকচারে অনেক মানুষকে অঝরে কাঁদতে দেখেছি। এটা আমাকে অনেকে বলেছে। এবারও আমাকে মক্কায় একজন, আমার মনে হয় যেন তার মুখ থেকে কথা বের হয় না, তার হার্ট থেকে কথা বের হয়। এই কথা এক্সাক্ট সবাই বলে। আল্লাহ আল্লাহ, আমি খুবই ভাগ্যবান যে এমন ওস্তাদদেরকে পেয়েছি, যে ওস্তাদদেরকে প্রাণ ভরে ভালোবাসতাম। শ্রদ্ধা এক বিন্দু এখনো কমে নাই। তাদের কাছে আমরা শুধু এলেম শিখি নাই, আকীদা শিখেছি, তাদের কাছে আখলাক শিখেছি। সুবহানাল্লাহ। বিরোধী মতের মানুষকেও এত সসম্মানে তারা উল্লেখ করতেন। তারা যে মাযহাব, অর্থাৎ মাযহাব মানে কিন্তু এখানে দল না, এটা একটা জিনিস ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে অনেকে। মাযহাব মানে মত। যে কোনো মাসআলায় তারা যে মত কিংবা মাযহাব তারা ইখতিয়ার করতেন, সেটা দলিলের ভিত্তিতে করতেন, সেটা ব্যক্তির ভিত্তিতে না, বা মাযহাব, এই মাযহাবের আমি মুকাল্লিদ অথবা এটাই মেনে চলব, এটা না। তো ফলে তারা ছিল ট্রু ফলোয়ার অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ। এটা আমাদেরকে খুব স্টাক করেছে, এবং এটা ওনারা আমাদের মধ্যে ইনকালকেট করতে পেরেছিলেন। আমিও ফিল করি এখন যে উই ফলো ট্রুলি দ্য কোরআন এন্ড সুন্নাহ। কিন্তু মানুষ হিসেবে আমি হয়তো ভুলও করতে পারি, ভুল থেকে তো আমরা কেউ মুক্ত নই। ভুলটা দলিলের ভিত্তিতে প্রমাণিত হলেই আমরা রুজু করবো, যেভাবে আমাদের ইমামরা রুজু করেছেন। তো এই আখলাকগুলো আমরা আসলে আমাদের ওস্তাদদের কাছে শিখেছি, সব ওস্তাদের কাছে। আমাদের আকীদার ওস্তাদ বলেন, আকীদার ক্ষেত্রে তো অধিকাংশই হলো, বিশেষ করে স্পষ্ট বিষয়গুলো একদম ক্লিয়ার ফিক্সড। এখানে ইজতিহাদের জায়গাটা ভিন্ন, ফিকহের মধ্যে ইজতিহাদের জায়গাটা একটা ভাস্ট এরিয়া আপনি বলতে পারেন। কিন্তু যেমন ধরেন শরিয়ার যে ফিক্সড এরিয়াগুলো, এখানে তো ইজতিহাদ করা যাবে না, কিন্তু শরিয়ার যে জায়গাটুকুতে গবেষণার সুযোগ আছে, সেখানে ইখতিলাফের সুযোগ আছে। কিন্তু ইখতিলাফটা করবেন কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। যখনই সবচেয়ে শক্তিশালী দলিল পাবেন, সেটা আমরা মেনে নেব। এটা ছিল আমাদের একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ প্রফেটিক লাইফ। এটা সাহাবাদের মানহাজ ছিল, এটা তাবেঈনদের মানহাজ, এটা ইমামদের মানহাজ, এবং এইটাই আমাদের ওস্তাদরা আপনাদের উপর পাস অন রিপ্রেজেন্ট করতেন, এবং এটা আমাদেরকে শিখিয়েছেন, তারবিয়াতটা আমাদেরকে দিয়েছেন। ফলে আমরা কখনোই গোড়ামি ফিল করি না কোনো একটা জিনিস, তাআসসুব, গোড়ামি, এটা 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 থেকে আমাদেরকে সম্পূর্ণ ছাড়িয়ে দিয়েছেন আমাদের ওস্তাদরা। জ্ঞান আমাকে মানসিকভাবে স্বাধীন করে দেবে, কিন্তু সেই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না। আমি তো এতটুকু স্বাধীন নই যে আমি আমার রবকে অস্বীকার করব। আমি তো এতটুকু স্বাধীন হওয়া উচিত না যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অথবা তার সুন্নাহকে অস্বীকার করব। এটা তো চরম স্বেচ্ছাচারিতা। জ্ঞান আমাদের কাছে ডিমান্ড করে, জ্ঞান যেখানে আছে সে জ্ঞানকে আঁকড়ে ধরা। আমরা এই জন্যই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরেছি, যে কোরআন সুন্নাহই হচ্ছে মূলত জ্ঞানের কেন্দ্র, জ্ঞানের মূল ট্রেজার, তাই না? এই জিনিসগুলো আমাদের ওস্তাদরা খুব সফলভাবে আমাদেরকে শিখিয়েছেন জ্ঞানের সাথে কিভাবে মুআমালা করতে হয়, শিখিয়েছেন আহলুল ইলমের সাথে কিভাবে মুআমালা করতে হয়, শিখিয়েছেন নিজেকে আলেম না বলা, নিজেকে তলবুল ইলম হিসাবে সবসময় মনে করা, আমাদেরকে তাওয়াদু, বিনয় শিখিয়েছেন, আমাদেরকে ভদ্রভাবে সুন্দরভাবে উপস্থাপন শিখিয়েছেন। আমি আমার সেই ওস্তাদদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি
মানে আল্লাহর এতটাই নেয়ামত আমি বলবো আমি পেয়েছি, আল্লাহ আমার উপর মার্সি করেছেন যে আমি ছোট সময়ে আমার শৈশবে কৈশোরেও ভালো ওস্তাদ পেয়েছি, বাবা মাকে পেয়েছি। আল্লাহ তাদের রহম করুন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম তাদেরকে দান করুন। আর মদিনাতেও আমি পেয়েছি আমার জীবনের সেরা শিক্ষকদেরকে। আমি এমন কোনো শিক্ষক পাইনি যে শিক্ষককে আমি ন্যূনতম বলতে পারি তাকে মহাব্বত করি না। মদিনার শিক্ষকরা আমাদেরকে এলেম শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, মাহাব্বা শিখিয়েছেন, দিনের প্রতি আমাদের দরদ তারা তৈরি করে দিয়েছেন। এটা অসাধারণ একটা 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 আল্লাহর নিয়ামত বলবো, ফিলিংস, ইন্তেবাহাত, মানে যেটা ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। সর্বোপরি এটা আল্লাহর রহমত। বারাকাল্লাহ ফিকুম। শেখ, এই কথা মানে শেষ হবে না। we are going to continue this again inshallah but still it's been a long discussion with you. I am myself, যদিও আপনার সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, and we have a lot of discussions like this, but still এই sittingটা itself, just keeping the video aside, অথবা মানে if I keep everything aside, আমার জন্য it was subhanallah, it was moving. আল্লাহ যেন accept করেন আমাদের এই সিটিং গুলো, এই নাসিহা গুলো, আল্লাহ যেন তৌফিক দান করেন এই কথাগুলো যেন আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, এখান থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি। সো আজকের জন্য এতটুকু ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি এগেন আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনাদের সবার জন্য বেনিফিশিয়াল হয়। ইনশাআল্লাহ we are definitely gonna come back with another part for this. Until then, I make dua that we all stay good by the mercy of Allah, and may Allah subhanahu wa ta'ala give us the tawfiq to benefit from His knowledge that He has blessed us with, and eventually all of us we meet together in Jannatul Firdaus. Jazakumullah khair. Assalamu alaikum wa rahmatullah.